এরা রাতের বেলা যেটা বলে সকালবেলা আবার চেঞ্জ হয়ে যায়। ডক্টর হাসনাত আলী বলছেন যে আওয়ামী লীগ এখন যে 13 তারিখে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার কথা রয়েছে, আপনি জানেন তারা কি ঢাকা লকডাউন কর্মসূচি দিয়েছে, তার আগের 3 দিন 10, 11, 12 তারা সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে। কিন্তু ডক্টর হাসনাত আলী বলছেন যে তারা এই পতিত মানে আগের পতিত সরকার তারা দেশের ভিতরে অরাজকতা তৈরি করতেছে, কি কি যেন এরকম বললেন। এই বক্তব্যগুলো কিভাবে করে দেখেন? উনি এটা বলতে পারেন, উনি ওনার দলের দৃষ্টিকোণ থেকে উনি এটা বলতেই পারেন। উনি বিএনপি করেন, উনি ওনার দৃষ্টিকোণ থেকে আগের সরকারকে স্বৈরাচারী পতিত অনেক বলতেই পারেন। আবার 18 সালের নির্বাচনে ওনারা যান সেই পতিত সরকারের প্রতিনিধি হয়ে। আবার 4.5 বছর সংসদে থাকেনও 7 জন সদস্য নিয়ে। তো এইসব ব্যাপারে ওনাদের এই হিপোক্রেসি গুলো আছে, এটা তো সমস্যা নাই। বাংলাদেশের রাজনীতিবিদদের ভিতর এত বড় হিপোক্রেট তো পৃথিবীতে আর কোথাও নাই। তো এই জন্য এই শব্দগুলোকে আমার কাছে খুব খারাপ মনে হয় না, যেগুলো এরা রাতের বেলা যেটা বলে সকালবেলা আবার চেঞ্জ হয়ে যায়। এই আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, এভরিবডি ইজ সেম। তো এই জায়গাটায় প্রশ্নটা হলো যে আপনি দেশের শেখ হাসিনার যে অপশাসন, সেইটাকে উদ্দেশ্য করে সেইটাকে নির্মূল করার জন্য এসেছেন, নাকি আপনি অন্য একটা পারপাজে এসেছেন? জনগণ তো আপনাকে ডাকেনি যে আমরা এই শাসনে 17 বছর ধরে অতিষ্ঠ হচ্ছি, আপনারা মহান ব্যক্তি, আপনারা এসে আমাদেরকে উদ্ধার করুন। আপনারা আপনারা ডিপ স্টেটের আপনারা প্রতিনিধি হয়ে আপনার একটি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসে জনগণকে ধোঁকা দেওয়ার জন্য আপনারা বলছেন আপনারা একটা সোনার লহর বয়ে যাওয়ার মতো নদী, ক্ষীরের নহর বয়ে যাওয়ার মতো নদীর মতন একটু শান্তশিষ্ট বাংলাদেশ উপহার দেবেন। তার তো নমুনা আমরা 15 মাসে দেখলাম যে আপনারা কি উপহার দেবেন। আপনাদেরকে জনগণ এই ম্যান্ডেট দেয়নি যে আপনারা দেশের সবকিছু বদলে ফেলবেন। আমরা তো দেখলাম যে একই ঘটনা ঘটেছে নেপালে। নেপালে বাংলাদেশের মতো সেম ঘটনা ঘটেছে, সেখানে আনরেস্ট হয়েছে, ছাত্ররা রাস্তায় নেমে এসেছে, ভাঙচুর হয়েছে, সরকার পতন হয়েছে। সরকার পতন হওয়ার পরে সেখানে ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হয়েছে। ইন্টারিম গভর্নমেন্ট প্রথম দিনই বলে দিয়েছে যে আমরা এত মাসের মধ্যে নির্বাচন দিব, 4 মাস সময় নিয়েছে মাত্র। এবং তারা সেকেন্ড বৈঠকেই তারা যে দলটি আগে ক্ষমতায় ছিল সেই দলটিকে ডেকেছে আলোচনা। আপনি আপনি যদি আমার সমালোচনা করেন, আপনি যদি আমার সমস্ত কাজের সমালোচনা করেন, সেটি তো আমাকে ডেকে করতে হবে, আমাকে কথা বলার অধিকার দিয়ে তা করতে হবে। আপনি যদি আমার ফাঁসির রায় ঘোষণা করেন, আমাকে অগোচরে তো করতে পারেন না। আপনি আমাকে কোর্টে দাঁড় করিয়ে ফাঁসির রায় ঘোষণা করার পরে আমার বক্তব্য আপনাকে শুনতে হবে যে ওই ঘোষণার পরে আমার কি বক্তব্য, তাই না? এটি হলো গণতন্ত্র। তো আপনি আওয়ামী লীগকে ডাকছেন না, আপনি আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডকে আপনি বৈধ রাখছেন না, হয়রাজ আপনি তার নামে খুনের মামলা ইস্যু করছেন, তার নামে আপনি সমস্ত কিছু করছেন, তার ফাঁসি দিচ্ছেন। কেন? তাদেরকে তো আপনাকে বলতে হবে, তাদেরকে আপনাকে ডেকে বলতে হবে যে তোমরা এই এই অন্যায়গুলো করেছো, এই অন্যায়গুলো বাংলাদেশের আইনত দণ্ডনীয় এবং এই দণ্ড তোমাদের ভোগ করতে হবে। মিটে গেল। যদি আওয়ামী লীগের 300 এমপি অন্যায় করে থাকে, 300 এমপির জেল হবে, কোনো সমস্যা নেই। শেখ হাসিনার জেল হবে। যদি রায় হয় বিচারে যে ফাঁসি দিতে হবে, হ্যাঁ ফাঁসি হবে। কিন্তু এইটা বলার কোনো কারণ নেই যে এদের অপশাসনটাকে দূর করে বাংলাদেশকে একটি সোনালী শাসন দেওয়ার জন্য আমরা এসেছি, এটা না। আপনারা এসছেন একটি ষড়যন্ত্রের মাধ্যমে, এবং সেটি যেন পাবলিকের কাছে প্রকাশ না পায়, সেই জন্য আপনারা পাবলিককে বলছেন যে আপনাদেরকে আমরা এই দেবো, সেই দেবো, অমক দেবো, তমক দেবো। কিছুই দিতে পারেননি, কিছুই দিতে পারেন। এবং আগামীতে যেটি ঘটতে যাচ্ছে সেটি হলো যে আরো বেশি কেওয়াজ আপনারা বাঁধিয়েছেন। এই যে বড় দুটি দল, এই দুটি দলকে আপনারা মুখোমুখি এনে ফেলবেন, বিএনপিকে এবং জামাত। ডক্টর হাসনাত আলী, অন্ধ হলে তো আর প্রলয় বন্ধ থাকে না। তো এই জামাত কি মনে করে যে মানুষ কিছু বুঝতে পারছে না? তারা যে একটা চক্রান্তের মাধ্যমে এসেছে এবং এই ডক্টর ইউনূস তাদের সামনে, ডক্টর ইউনূসকে সামনে রেখে পিছন থেকে যে তারা কলকাঠি নাড়ছে, বাংলাদেশের মানুষ কি বুঝতে পারছে না বলে তারা বোধ করে? সুলতান আপা, আমি একটু আপনাকে অনুরোধ করবো যে আমি যখন কথা বলবো দয়া করে ইন্টারাপ্ট করবেন না, আমাকে একটু কথা বলতে দেবেন আর কি।
আমি এই প্রশ্ন কখনোই মনে করি না যে ইনোজ সাহেব ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতায় আসছে, একটা রক্তক্ষয়ী বিপ্লবের মধ্য দিয়ে সরকারে আসছে। আপনার ভুলে যাবার কথা নয় যে 1400 জন প্লাস মানুষকে হত্যা করা হয়েছে। সরকারি ঘোষণায় হত্যাকারীর বিচার হবে না 800 বাংলাদেশে? সরকারি ঘোষণায় 800 জন রে ভাই। ভাই আমাকে একটু বলতে দেন দয়া করে। আপনি বলছেন, আমি একটি কথাও বলিনি। আপনি দয়া করে শোনেন, যদি বলার থাকে আপনি পরে বলেন, কোনো অসুবিধা, আমি আবারও শুনবো। আমি আবারও আপনার কথা শুনবো, আপনি দয়া করে আমাকে বলতে দেন। সঠিক কথাটা দিয়ে বলতে হবে, সঠিক তথ্য দিয়েন আর কি। হ্যাঁ, তাহলে ইন্টারাপ্ট ভাই সঠিক কথা আপনি পরে বলেন, উনি তো সঠিক কথা বলেননি, তা আমি কি ওনার মধ্যে ইন্টারাপ্ট করেছি? আমার কথা আমাকে বলতে দিতে হবে। আমি ভুল বলে থাকলে আপনি পরে সংশোধন করে দেন, অসুবিধা নেই। আমার ভুল হলে আমি কারেকশন করে নেবো, কোনো সমস্যা নাই। মঞ্জুরুল্লাহ কোন কথাটি ভুল বলেছেন? আমার কথা আমি ধরলাম যে 700 জন লোক হত্যা হয়েছে, মানলাম, ওনার কথাই মানলাম। 700 জন লোকের হত্যাকারীর বিচার হবে না দেশে? খুনিদের বিচার হবে না? খুনিদের বিচার চাওয়া যাবে না? যারা হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষ, শিশু হত্যা। সুলতান আপা একটু চুপ থাকেন, একটু। সুলতান আপা প্লিজ, সুলতান আপা আপনি যদি কথা বলতে না দেন, সুলতান আপা আপনি আমাকে ডেকে নিয়ে আসছেন কথা বলার জন্য, আপনি কথা বলতে না দিলেন বের হয়ে যাব। আমি আপনাকে আগেই বলেছিলাম আমাকে কথা বলতে দিতে হবে। বলেন, কিন্তু আপনি যদি সব কথা বলেন তা আপনি বলে শেষ করেন, আমি তারপর না, আপনি কথা বলে শেষ করেন, আমি তারপরে বলবো। আপনি বলেন, আপনার যত বলার আছে বলেন, আপনি দর্শককে বলেন, বলে শেষ করেন। না, আমি বলছি আপনি বলেন যে এটা তো আপনি ভুলে যান না, আপনি ভুলে যান না আসিফ সুলতান, আপনি ভুলে যান না, আপনি আর নট দ্য পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, ইউ আর দ্য অ্যাঙ্কর অফ দিস প্রোগ্রাম। কিন্তু আপনি একদম ভুলে যান না, আমাকে বলতে দেন। আপনি দয়া করে আপনি বলতে দেন আমাকে। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, দয়া করে বলতে দেন। আর বলতে না দিলে আমি আপনাকে সালাম দিয়ে চলে যাব। আচ্ছা বলেন কি বলবেন? কথা অত্যন্ত পরিষ্কার। আমার কথা হলো হত্যাকারীদের হত্যার বিচার হবে। আমি বলছি না যে বাংলাদেশে কখনো সোনায় মোড়ানো ছিল, তার অর্থ এই নয় যে বাংলাদেশের স্বাধীনতার পরে এতগুলা তাজা প্রাণ গুলি করে কেউ হত্যা করেছে। সেই হত্যাকারীর বিচার হতে হবে। স্বাধীন বাংলাদেশে আমি বলছি না যে সোনার চামচে কেউ ছিল, কিন্তু এই 18 বছরে ব্যাংকিং খাতে, আর্থিক ক্ষেত্রে যে লোপাট হয়ে গেছে, তার বিচার হবে না এটা আমি মনে করি না। তার বিচার হতে হবে এবং এগুলো বন্ধ করতে হবে। একজন মন্ত্রী, তার 360টি বাড়ি খুঁজে পাওয়া যায়, তার বিচার হতে হবে, একদম বিচার হতে হবে। তারপরে এই যে তত্ত্বাবধায়ক স্বাধীনতার পরে আপনি যদি গণতান্ত্রিক ইতিহাস যদি দেখেন, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে কখন 300 পার্লামেন্ট মেম্বার শপথে বহাল লিখে আরেকটি নির্বাচনের মধ্য দিয়ে আরেক 300 পার্লামেন্ট মেম্বার তৈরি করা কোন বিশ্বে আছে ডেমোক্রেটিক সিস্টেমে, পার্লামেন্টারি সিস্টেমে? তাহলে এই সংবিধানকে আপনি সংশোধন করবেন না? বাংলাদেশের ইতিহাস বলছে এই ত্রয়োদশ সংশোধন পর্যন্ত কোন একটি জাতীয় নির্বাচন দলীয় সরকারের অধীনে সুষ্ঠু হয়নি। সেটা আওয়ামী লীগের আমলে হয়নি, জাতীয় পার্টির আমলে হয়নি, বিএনপির আমলেও হয়নি। আমরা করতে পারিনি। তাহলে সেই জায়গায় কি হলো? তুলনামূলকভাবে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক, যে নামেই ডাকি না কেন সেই সরকার। আজকে আলোচনার কথা বলছেন আওয়ামী লীগকে ডাকতে হবে। গত 3টি নির্বাচন হলো, বিএনপি কি ডাকা হয়েছিল? ডাকা হয়নি তো। আমি ওনার সাথে একমত যে আলোচনা হলো সবচেয়ে উত্তম পথ এই সমস্যা সমাধানে, একটি দেশ বিনির্মাণের জন্য, কিন্তু ডাকা হয়নি। আর উনি যেটা বলছে শুনতে হবে, শোনার বিএনপিকে তো না করা হয়নি। কে ডেকেছে আপনাকে? সুলতান আপা আপনি থামবেন? আপনি না থামলে আমি চলে যাব। আপনি যদি না থামেন আমি স্ট্রেট চলে যাব। আপনি কথা বলতে দিচ্ছেন না আমাকে ডেকে নিয়ে এসে, আপনি হুমকি দিচ্ছেন। আচ্ছা বলেন। আপনি তো ওনার ব্যাপারে তো একবারও তো ইন্টারভেনশন করলেন, আমার ব্যাপারে করছেন কেন আপনি? বলেন আগে আমাকে। আচ্ছা, প্রথমবার তো আমি এখানে দলের মুখপাত্র হয়েছে, আমি সত্যটা বলার জন্য আসছি। আপনি দলের মুখপাত্র হয়েছে, সত্যটা বলার জন্য আসছে। 18 সনে সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন আমি বঙ্গবন্ধু কন্যা, আমাকে বিশ্বাস করে আপনারা নির্বাচনে আসেন। রাতের বেলা ভোট হয়ে গেছে। উনি সার্টিফিকেট দিতেই পারেন, কিন্তু আমি একজন শিক্ষক হিসেবে এই সার্টিফিকেট দিতে পারি না যে 18 সনের সুষ্ঠু নির্বাচন হয়েছে। বিএনপি বিশ্বাস করেছিল, ঠকেছে। 24-এ বিশ্বাস করেনি। রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করবেন, স্বাভাবিক। আপনি কেন জামাত ইসলামকে দোষারোপ করবেন? করেন, জামাত ইসলামের বিচার তো আপনি করেছেন। যখন 15ই তারিখে যখন ঢাকাতে যখন বিএনপির সমাবেশে গ্রেনেড হামলা হলো, সেদিন জামাতকে ফুল দিয়ে কারাবরণ করে নিয়েছিল। আওয়ামী লীগ নিয়েছিল তো, আওয়ামী লীগের পুলিশ নিয়েছিল তো ফুল দিয়ে বরণ করে, এই যে আমাদের ফকিরের বুলের সামনে। আজকে জামাত এত খারাপ হয়ে গেল কেন আওয়ামী লীগের কাছে? তারাই তো করে নিয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনের সময় জামাতকে নিয়ে একসাথে আন্দোলন করে বিএনপি ক্ষমতাচ্যুত করেনি আওয়ামী লীগ। তখন জামাত এত ভালো ছিল কোথায়? ভাই সবগুলাই বলতে হবে।
তবে এটি বাস্তবতা সুলতান আপা, এই দেশটা আমাদের। এক সাগর রক্তের বিনিময়ে আমরা একটা পতাকা পেয়েছি, ভূখণ্ড পেয়েছি, মানচিত্র পেয়েছি। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটা সংবিধান পেয়েছি। সেই সংবিধান জনগণের, এটা তো একেবারে এমনটি নয় যে সংবিধান সংশোধন করা যাবে। আমি তো বললাম 17 বার সংবিধান সংশোধন হয়েছে। প্রয়োজনে সংবিধান সংশোধন করে এই অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, যে নামেই বলি না কেন, একটা দল নিরপেক্ষ সরকারের ব্যবস্থা এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য অবশ্যই করতে হবে। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে আমি জানি না, উনি বললেন কোন দেশে নাই এত এত বড় রাষ্ট্রপতি। বাংলাদেশে তো বলছেন যে কবর জিয়ারত করা ছাড়া কোনো কিছু করার নাই। আব্দুল হামিদ সাহেব বলছেন, আওয়ামী লীগের রাষ্ট্রপতি, উনি মজা করতেন খুব করে। সেই সেই সংশোধন করে আপনি রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্যহীনতা কমাবেন না? করেন না, সংবিধান সংশোধন বিধি মোতাবেক করেন, অসুবিধা কোথায়? এই সংস্কারটাকে করলে সমস্যা কোথায়? এই দেশে তো আবেদনী কোটা তৈরি হয়েছে, আমি বলছি না যে আগে তার মানে হয়নি। এই আবেদনী কোটা তৈরি হয়েছে বলেই তো আমাদের সন্তানরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে। স্বাধীন দেশে 56% কোটা আপনি দিবেন আর 43% মেধাবীরা থাকবে, এটা তো বৈষম্য। এই বৈষম্য থেকে আমাদের সন্তানরা মুক্তি চেয়েছে, আমরা সমর্থন করেছি এই বৈষম্য থেকে। আগামী দিনে যদি এই বৈষম্য কেউ তৈরি করতে না পারে ক্ষমতায় এসে, আমি ওনার সাথে একমত যে কোনো ফ্যাসিজম যেন তৈরি হতে না পারে। সেটা বিএনপি ক্ষমতায় যাবে না, কে ক্ষমতায় যাবে। এবং আমি ওনার সাথে এটাও একমত যে আওয়ামী লীগের প্রত্যেকটি অ্যাকিউজ ব্যক্তির অধিকার আছে কোর্টে দাঁড়িয়ে আত্মপক্ষ সমর্থন করার। কে বারণ করেছে? পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে আসামিদেরকে কোর্টে আসতে বলা হয়েছে, আসেন না কেন? আপনারা তো পালিয়ে গেছেন, আপনাদেরকে কেউ তো তারাইনি, পালিয়ে গেছেন কেন? আসেন, কোর্টে ফেস করেন, উকিল দেন, নিজেদের বক্তব্য দেন। কোর্ট তো না করেনি। কোর্ট কি না করেছে? না করেনি তো। তাহলে এগুলো ফেস না করে শুধু আমি সমালোচনা করবো, বিষয়টা এরকম না। তবে কোনোদিনই, আমি এটা বলি, কোনোদিনই দেশ একেবারে ভালো ছিল। তবে এই 18 বছর দেশ কিন্তু সোনায় মুড়ে ছিল না। গোপালগঞ্জের লোক, অধিকাংশ পুলিশ অফিসার, এসপি, গোপালগঞ্জ ছাড়া কোনো কিছু চিন্তা করা যেত না প্রশাসনে। সেগুলো থেকে তো মুক্ত হওয়া দরকার, এগুলোর থেকে তো পরিত্রাণ হওয়া দরকার। সুলতান আপা, সাংবাদিকরা কথা বলতে পারেনি। আপনার প্রথম আলোর আপনার সহকর্মী রেজিনা, মনে থাকবার কথা, জেলখানায় যাওয়া হয়েছে। সাগর রনি হত্যাকারীর আজ পর্যন্ত আপনার সহকর্মী সাগর রনি, তাদের হত্যাকারীর চার্জশিট এখন পর্যন্ত দেওয়া যায়নি। আমি শুধু সেই সরকারকে বলছি, এই সরকারকেও বলছি, কেন দেওয়া যাবে না? একটা হত্যার চার্জশিট দেওয়া যাবে না? এতবার একটা গিনিস বুকে রেকর্ড হলো, কেন সেটা করা যাবে না? এখনো কেন সাংবাদিক নির্যাতন হবে? এখনো কেন অর্থ পাচারের অভিযোগ উত্থাপিত হবে? এখনো কেন পুলিশ বাহিনী কেউ জামাত কেউ বিএনপি করবে? এই এতগুলো রক্তক্ষয়ী বিপ্লবের মধ্য দিয়ে আমরা একটু স্বস্তিদায়ক দেশ চাই, যে স্বস্তিদায়ক দেশ আমার ভাইও চান। আমরা স্বস্তি পাইনি বলে বছরের পর বছর, দিনের পর দিন আমরা সেই স্বস্তি ফিরে পাবো না, এমন কিছু নয়।